গল্পটি সম্পূর্ণ অবাণিজ্যিক। এর থেকে অর্থ লাভের কোনো যোগসূত্র নেই, শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত। Dedication to Mystic Magazine, our live studio cafe with thrilling stories of Bengali and world literature. মায়া আর ভালোবাসা, এর প্রভাবে এক অতৃপ্ত আত্মা পরলোক থেকে ফিরে আসে ইহলোকে। সে ভুলতে পারে না তার প্রিয় মানুষটিকে। সাইমন, হ্যাঁ, এই সাইমনই প্রত্যেক দিন দেখা দেয় তার প্রিয় মানুষটিকে। কিন্তু এই সাইমন কে? এই প্রশ্নের উত্তর খুঁজে পাবেন আজকের গল্পে। আজকের গল্প সত্যজিৎ রায় রচিত একটি অলৌকিক কাহিনী, ব্রাউন সাহেবের বাড়ি। গল্পের প্রধান চরিত্রে গল্পের কথক অনিক, মিস্টার ব্যানার্জি, ব্রাউন সাহেব, ভেঙ্কটেশ, ডক্টর লার্কিন ও সাইমন। শুরু হচ্ছে আজকের গল্প, ব্রাউন সাহেবের বাড়ি। ব্রাউন সাহেবের ডায়েরিটি হাতে আসার পর থেকেই ব্যাঙ্গালোর যাবার একটা সুযোগ খুঁজছিলাম। সেটা এলো বেশ অপ্রত্যাশিতভাবে। আমাদের বালিগঞ্জ স্কুলের বাৎসরিক রিইউনিয়নে দেখা হয়ে গেল আমার পুরনো সহপাঠী অনিকেন্দ্র ভৌমিকের সঙ্গে। অনিক বলেছিল, আমি ব্যাঙ্গালোরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে চাকরি করছি। আয় না একবার আমার এখানে ঘুরতে, দ্য বেস্ট প্লেস ইন ইন্ডিয়া। একটা বাড়তি ঘরও আছে আমাদের এখানে, আসবি? অনেক স্কুলে থাকতে আমার খুবই বন্ধু ছিল। তারপর যা হয় আর কি, কলেজ হয়ে গেল দুজনের আলাদা। তাছাড়া ও বিজ্ঞান আর আমি আর্টস। দুজনে প্রায় উল্টোমুখো রাস্তা ধরে চলতে আরম্ভ করলাম। মাঝে ও আবার চলে গেল বিলেতে। ফলে ক্রমে দুজনের বন্ধুত্বের মধ্যেও অনেকটা ব্যবধান এসে পড়ল। আর আজ প্রায় 12 বছর পর তার সঙ্গে আবার দেখা। বললাম, হ্যাঁ, গিয়ে পড়তেই পারি। কোন সময়টা ভালো বল? এনি টাইম। ব্যাঙ্গালোরে গরম নেই। সাধে কি জায়গাটা সাহেবদের এত প্রিয়, তুই যখন চাস তখনই আসতে পারিস। তবে 7 দিনের নোটিশ পেলে ভালো হয়। যাক, তাহলে ব্রাউন সাহেবের বাড়িটা দেখার সৌভাগ্য হলেও হতে পারে। ব্রাউন সাহেব? তিনি কে? তুই তো জানিস আমি হলাম যাকে বলে পুরনো বইয়ের পোকা। ব্যাংকে কাজ করে প্রতি মাসে যা রোজগার হয় তার অন্তত অর্ধেক টাকা পুরনো বই কেনার পিছনেই খরচ হয়ে যায়। ভ্রমণ কাহিনী, শিকারের গল্প, ইতিহাস, আত্মজীবনী, ডায়েরি, কত রকম বই না গত 5 বছরে জমে উঠেছে আমার। পোকায় কাটা পাতা, বার্ধক্যে ঝুরঝুরে হয়ে যাওয়া পাতা, ড্যাম্পে বিবর্ণ হয়ে যাওয়া পাতা, এইসব আমার কাছে অতি পরিচিত এবং অতি প্রিয় জিনিস, বুঝলি? আর পুরনো বইয়ের গন্ধ, এর জুড়ি মেলা ভার। অগুরু কস্তুরি গোলাপ হাসনুহানা, মায়া ফরাসি সেরা পারফিউমের সুবাস, এই দুটো গন্ধের কাছে হার মেনে যায়। এই পুরনো বই কেনায় আমার একমাত্র নেশা। আর পুরনো বই কিনতে গিয়েই পাওয়া ব্রাউন সাহেবের ডায়েরিটা। এ ডায়েরি কিন্তু ছাপা ডায়েরি নয়, বুঝলি? যদিও পুরনো বই কিনতে গিয়েই পাওয়া, যদিও সেরকম ডায়েরিও আমার কাছে আছে। এ ডায়েরি একেবারে খাগের কলমে লেখা আসল ডায়েরি। লাল চামড়ায় বাঁধানো 350 পাতার রুল টানা খাতা, 6 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি। মলাটের চারপাশে সোনার জলের নকশা করা বর্ডার, আর মাঝখানে সোনার ছাপার অক্ষরে লেখা সাহেবের নাম, জন মিডলটন ব্রাউন। মলাট খুললে প্রথম পাতায় সাহেবের নিজের হাতের নামসই, আর তার নিচে সাহেবের ঠিকানা, এভারগ্রিন লজ, ফ্রেজার টাউন, ব্যাঙ্গালোর। আর তার নিচে লেখা জানুয়ারি 1858। অর্থাৎ এই ডায়েরির বয়স হলো প্রায় 113 বছর। এই ব্রাউন সাহেবের নাম লেখা অন্য আরও খানকতক বইয়ের সঙ্গে ছিল এই লাল চামড়ায় বাঁধানো খাতাটা।
নামকরা বইয়ের তুলনায় দাম খুবই কম। মুকবুল চাইল 20 টাকা, আমি বললাম 10। শেষটায় 12 টাকার বিনিময়ে বইটা আমার সম্পত্তি হয়ে গেল। ব্রাউন যদি নামকরা কেউ হতেন তাহলে এই বইয়ের দাম 1000 টাকা হতেই পারত। ডায়েরিটাতে তখনকার দিনের ভারতবর্ষের সাহেবদের দৈনন্দিন জীবনের বাইরে আর কিছু জানতে পাবো এমন আশা করিনি। সত্যি বলতে কি, প্রথম শখানেক পাতা পড়ে বেশি কিছু পাইও নি। ব্রাউন সাহেবের পেশা ছিল স্কুল মাস্টারি। ব্যাঙ্গালোরের কোনো একটা স্কুলে শিক্ষকতা করতেন তিনি। সাহেব নিজের কথাই বেশি বলেছেন, মাঝে মাঝে ব্যাঙ্গালোর শহরের বর্ণনাও করেছেন। এক জায়গায় তখনকার বড় লাঠের গিন্নি লেডি ক্যানিংয়ের ব্যাঙ্গালোর আসার ঘটনা বলেছেন। ব্যাঙ্গালোরের ফুল ফল গাছপালা ও তার নিজের বাগানের কথাও বলেছেন তিনি। এক এক জায়গায় আবার ইংল্যান্ডের সাসেক্স অঞ্চলের তার পৈতৃক বাড়ি, তার পিছনে ফেলে আসা আত্মীয় স্বজনের কথা বলেছেন। আর স্ত্রী এলিজাবেথের উল্লেখও আছে, তবে স্ত্রীটি কয়েক বছর আগেই মারা গিয়েছিল। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানিস, সাইমন নামে কোনো এক ব্যক্তির বারংবার উল্লেখ। এই সাইমন যে কে, তার ছেলে না ভাগ্নে না বন্ধু না কি, সেটা বোঝার কোনো উপায় ডায়েরিতে নেই। তবে সাইমনের প্রতি ব্রাউন সাহেবের যে একটা গভীর টান ছিল সেটা বুঝতে কোনো অসুবিধে হয় না। সাইমনের বুদ্ধি, সাইমনের সাহস, সাইমনের রাগ, অভিমান, দুষ্টুমি, খামখেয়ালিপনা ইত্যাদি কথা বারবার আছে ডায়েরিতে। সাইমন অমুক চেয়ারে বসতে ভালোবাসে, আজ সাইমনের শরীর ভালো নেই, সাইমনকে আজ সারাদিন দেখতে পাইনি বলে মন খারাপ, এই ধরনের সব খুঁটিনাটি খবরও আছে। আর আছে সাইমনের মর্মান্তিক মৃত্যুর খবর। 22 সেপ্টেম্বর সন্ধে 7:30 নাগাদ বজ্রাঘাতে সাইমনের মৃত্যু হয়। পরের দিন ভোরবেলা ব্রাউন সাহেবের বাগানে একটা বাজে ঝলসে যাওয়া ইউক্যালিপটাস গাছের পাশে সাইমনের মৃতদেহ পাওয়া যায়। তারপর এরপর থেকে 1 মাস টানা ডায়েরিতে আর কিছুই লেখা হয়নি। যেটুকু হয়েছে তার মধ্যে শোক আর হতাশার কথা ছাড়া আর কিছুই নেই। ব্রাউন সাহেব দেশে ফিরে যাওয়ার কথা ভাবছেন, কিন্তু সাইমনের আত্মা থেকে দূরে সরে যেতে তার মন চাইছে না। সাহেবের স্বাস্থ্যও যেন অল্প অল্প করে ভেঙে পড়েছে। আজও স্কুলে গেলাম না কথাটা 5 জায়গায় বলা রয়েছে। লুকাস বলে একজন ডক্টরের উল্লেখও আছে, তিনি ব্রাউন সাহেবকে পরীক্ষা করে ওষুধ বাতলে গেছেন। তারপর হঠাৎ 2রা নভেম্বর ডায়েরিতে এক আশ্চর্য ঘটনার উল্লেখ, এবং এই ঘটনায় আমার কাছে ডায়েরির মূল্য 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। ব্রাউন সাহেব এই ঘটনাটা লিখেছেন রোজকার নীলের বদলে লাল কালিতে। তাতে যা বলেছেন তা খানিকটা এরকম: I'm rather astonished with the turn of incidents today. I went on a merry stroll to Lalbagh in the evening to calm my mind amongst the foliage. When I returned home, which was about 7:30 in the evening, I found Simon sitting on his favorite high-back chair by the fireplace. Simon. I could not believe what I saw. It was Simon, really. I was overjoyed to see him, and I bet he was happy to see me too, for his eyes were glimmering with affection while he was sitting there on the chair. There was no light in the room. Thomas, my butler, was to blame for not lighting any damned lamp. Therefore, in order to look at him closely, I took the matches out of the pocket. I struck one of them against the box, and it burned with a blazing flame, but alas, I couldn't find him anymore.
Simon seemed to vanish into thin air. Although I never expected him to visit me again, if Simon keeps coming back to me, even being a visitor of another world, I shall be alleviated of all my sorrows. এরপর ডায়েরি আর বেশি দিন চলেনি। যেটুকু আছে তার মধ্যে কোনো দুঃখেরও ছাপ নেই, কারণ সাইমনের সঙ্গে ব্রাউন সাহেবের প্রতিদিনই একবার করে দেখা হয়েছে। সাইমনের ভূত সাহেবকে হতাশ করেনি। ডায়েরির শেষ পাতায় লেখা আছে, Today is truly a wonderful day. Simon has not forgotten me. Even after him passing away, he still loves his favorite chair. For the love of God, try to show up every now and then, Simon. I don't want anything more from you. If you keep my requests, I could live the rest of my lonely and miserable life in peace. ব্যাস এই শেষ। বেশ ইন্টারেস্টিং। তা কবে আসছিস আমাকে একটু জানাস টেলিগ্রাম করে। আজ চলি রে। হ্যাঁ, অবশ্যই জানাবো। কিন্তু এখন কথা হচ্ছে, ব্রাউন সাহেবের এই বাড়ি ব্যাঙ্গালোরের ফ্রেজার টাউনের এভারগ্রিন লজ এখনো আছে কি? আর সেখানে এখনো সন্ধ্যাকালে সাইমন সাহেবের ভূতের আগমন হয় কি? আর সে ভূত কি অচেনা লোককে দেখা দেয়? আমি যদি সে বাড়িতে গিয়ে একটা সন্ধে কাটাই, তাহলে সাইমনের ভূতকে দেখতে পাবো কি? যথারীতি অনিককে টেলিগ্রাম করে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা হলাম। ব্যাঙ্গালোরে এসে প্রথম দিন অনিককে এসব কিছুই বলিনি। সে আমাকে তার অ্যাম্বাসেডর গাড়িতে করে সমস্ত ব্যাঙ্গালোর শহর ঘুরে দেখিয়েছে, এমনকি ফ্রেজার টাউনও। ব্যাঙ্গালোর সত্যিই সুন্দর জায়গা, তাই শহরটা সম্বন্ধে উচ্ছ্বাস প্রকাশ করতে আমার কোনো মিথ্যের আশ্রয় নিতে হয়নি। শুধু সুন্দর নয়, কলকাতার পর এমন একটা শান্ত কোলাহল শূন্য শহরকে প্রায় একটা অবাস্তব স্বপ্নরাজ্যের মতোই মনে হয়। দ্বিতীয় দিন ছিল রবিবার। সকালে অনিকের বাগানে রঙিন ছাতার তলায় চা খেতে খেতে ব্রাউন সাহেবের প্রসঙ্গটা তুললাম। ও শুনে টুনে হাত থেকে চায়ের পেয়ালা নামিয়ে বেতের টেবিলের ওপর রেখে বলল, দেখ রঞ্জন, যে বাড়ির কথা বলছিস সেই বাড়ি হয়তো থাকলেও থাকতে পারে, 100 বছর আর কি এমন ব্যাপার। তবে সেখানে গিয়ে যদি ভূত টুত দেখার লোভ থেকে থাকে তোর, তাহলে আমি কিন্তু ওর মধ্যে নেই। কিছু মনে করিস না ভাই, আমি চিরকালই একটু অতিরিক্ত সেন্সিটিভ। এমনি দিব্যি আছি। আজকাল দিনের শহরে কোনো উপদ্রব নেই এখানে। ভূতের পেছনে ছোটা মানে সাধ করে উপদ্রব ডেকে আনা, ওর মধ্যে আমি নেই। অনেকের কথা শুনে বুঝলাম এই 12 বছরে বিশেষ কিছু বদলায়নি। স্কুলে ভেতু বলে ওর বদনাম ছিল বটে। মনে পড়ল, একবার আমাদের ক্লাসেরই জয়ন্ত আর আরও কয়েকটি ডানপিটে ছেলে ওকে এক সন্ধ্যায় বালিগঞ্জ সার্কুলার রোডের রাইডিং স্কুলের কাছটাতে আপাত মস্তক সাদা কাপড়ে মুড়ি দিয়ে ভয় দেখিয়েছিল। অনেকেই ঘটনার পর 2 দিন স্কুলেই আসেনি, এবং অনিকের বাবা নিজে হেডমাস্টার বীরেশ্বর বাবুর কাছে এসে ব্যাপারটা নিয়ে কমপ্লেনও করেছিলেন। আমি এ বিষয়ে কিছু বলার আগেই অনিক হঠাৎ বলে উঠল, তবে নিহাতি যদি তোর যেতে হয় তাহলে সঙ্গীর অভাব হবে না। আসুন আসুন মিস্টার ব্যানার্জি। পিছনে ফিরে দেখি একটি বছর 45-এর ভদ্রলোক অনিকের বাগানের গেট দিয়ে ঢুকে হাসি মুখে আমার দিকে এগিয়ে আসছেন। বেশ বলিষ্ঠ চেহারা, প্রায় 6 ফুট হাইট, পরনে ছাই রঙের হ্যান্ডলুমের প্যান্টের ওপর গাঢ় নীল টেরিলিনের বুশ শার্টের গলায় সাদা কালো বুটিকের ছোপ মারা সিল্কের মাফলার।
অনেক পরিচয় করিয়ে দিল। আমার বন্ধু রঞ্জন সেনগুপ্ত, আর ইনি মিস্টার ঋষিকেশ ব্যানার্জি। ভদ্রলোক শুনলাম ব্যাঙ্গালোরে এয়ারক্রাফট ফ্যাক্টরিতে কাজ করেন, বহুদিন বাংলাদেশ ছাড়া, তাই কথার মতো একটা অবাঙালি টান এসে পড়েছে, আর অজস্র ইংরেজি শব্দও ব্যবহার করেন। অনেক বেয়ারাকে ডেকে আর এক পেয়ালা চায়ের কথা বলে দিয়ে একবার সোজাসুজি ব্রাউন সাহেবের বাড়ির কথাটা পেড়ে বসল। কথাটা শুনে ভদ্রলোক এমন অট্টহাস্য করে উঠলেন যে কিছুক্ষণ থেকে যে কাঠবিড়ালিটা দেখছিলাম আমাদের টেবিলের আশেপাশে নির্ভয়ে ঘোরাফেরা করছে, সেটাও ল্যাজ উঁচিয়ে একটা দেবদারু গাছের গুঁড়ি বেয়ে শটান একেবারে মগ ডালে পৌঁছে গেল। Ghost, huh? You seriously believe in ghost? আজকের দিনে, আজকের যুগে? একটা কৌতূহল থাকতে ক্ষতি কি? এমনও তো হতেই পারে যে ভূতের একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, যেটা হয়তো 10 বছরের মধ্যে জানা যাবে। যাই হোক মিস্টার ব্যানার্জি, ঘোস্ট অর নো ঘোস্ট, এমন বাড়ি যদি একটা থেকেই থাকে, আর রঞ্জনের যদি একটা উদ্ভট খেয়াল হয়েই থাকে, একটা সন্ধেবেলা ওকে নিয়ে খানিকটা সময়ের জন্য ও বাড়িতে কাটিয়ে আসতে পারেন কিনা সেইটা বলুন। ও কলকাতা থেকে এসেছে, আমার গেস্ট, তাই ওকে তো আমি একা যেতে দিতে পারি না সেখানে। আর সত্যি বলতে কি, আমি মানুষটা একটু অতিরিক্ত, যাকে বলে সাবধানী আর কি। আমি যদি নিয়ে যাই তাহলে বোধহয় ওর সুবিধের চেয়ে অসুবিধাটাই বেশি হবে। মিস্টার ব্যানার্জি তার শার্টের পকেট থেকে একটা বাঁকা পাইপ বার করে তার মধ্যে তামাক খুঁজতে খুঁজতে বললেন, আমার আপত্তি নেই, তবে আমি যেতে পারি, বাট ওয়ান কন্ডিশন, আমি সঙ্গে শুধু একজনকে নেব না, দুজনকেই নেব। কথাটা শেষ করে ব্যানার্জি আবার হাসলেন। অনিকের মুখ কিঞ্চিত ফ্যাকাশে দেখালেও সে আপত্তি করতে পারল না। বাই দ্য ওয়ে, কি নাম বললেন বাড়িটার? এভারগ্রিন লজ। ফ্রেজার টাউনে? তাই তো বলেছে ডায়েরিতে। ফ্রেজার টাউনে সাহেবদের কিছু পুরনো বাড়ি আছে বটে, ওই কটেজ টাইপের। এনিওয়ে, যেতে যদি হয় তাহলে দেরি করে লাভ নেই। হোয়াট অ্যাবাউট আজ বিকেলে? এই ধরুন না 4টে নাগাদ। ইঞ্জিনিয়ার হলে কি হবে, মেজাজটা একেবারে পুরোদস্তুর মিলিটারি এবং সাহেবি। ঘড়ি ধরে 4টের সময় ঋষিকেশ ব্যানার্জি তার মরিস মাইনার গাড়িটি নিয়ে হাজির। গাড়িতে যখন উঠছি তখন ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, সঙ্গে কি কি নিলেন? অনেক ফিরিস্তি দিল। একটা 5 সেলের টর্চ, 6টা মোমবাতি, ফার্স্ট এড বক্স, একটা বড় ফ্লাস্ক ভর্তি গরম কফি, 1 বাক্স হ্যাম স্যান্ডউইচ, 1 প্যাকেট তাস, মাটিতে পাতবার চাদর, আর মশা তাড়ানোর জন্য 1 টিউব ওডোমস। আরামস? ভূতকে কি আর অস্ত্র দিয়ে কিছু করা যায়? কিরে রঞ্জন, তো সাইমনের ভূত কি সলিড নাকি? মিস্টার ব্যানার্জি গাড়ির দরজা বন্ধ করে বললেন, আমার কাছে একটা ছোটখাটো আগ্নেয়াস্ত্র আছে, সুতরাং ওই সলিড লিকুইড নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এভারগ্রিন লজের ব্যাপারটা একেবারে কিন্তু কাল্পনিক নয়। আপনি কি এর মধ্যেই খোঁজ নিয়েছেন নাকি? ব্যানার্জি রীতিমতো কসরতের সঙ্গে 2টো সাইকেল চালককে পরপর পাশ কাটিয়ে বললেন, আই এম আ ভেরি মেথডিক্যাল ম্যান, মিস্টার সেনগুপ্ত। যেখানে যাচ্ছি সেই জায়গাটা অ্যাটল আছে কিনা সেটা সম্বন্ধে আগে থেকে খোঁজ নিয়ে রাখা উচিত নয় কি? ওই দিকটায় শ্রীনিবাস দেশমুখ থাকে, আমরা একসঙ্গে গল্ফ খেলি, অনেকদিন আলাপ। সকালে এখান থেকে ওই বাড়িতে গিয়েছিলাম, বললো এই এভারগ্রিন লজ বলে একটা ওই একতলা কটেজ আছে নাকি, প্রায় 50 বছর খালি পড়ে আছে। বাড়ির বাইরের বাগানে বছর 10 আগে পর্যন্ত লোকে পিকনিক করতে যেত, কিন্তু এখন আর যায় না। খুব নিরিবিলি জায়গাটা, বাড়িটা। আগেও নাকি একটা না বেশি দিন কেউ ওই বাড়িতে থাকেনি, তবে হন্টেড হাউস বলে কেউ কোনোদিন অপবাদ দেয়নি এই বাড়িটা। বাড়ির ফার্নিচার সব বহুদিন আগেই নিলাম হয়ে গেছে। তার কিছু নাকি কর্নেল ওই মার্সের বাড়িতে আছে, রিটায়ার্ড আর্মি অফিসার। তিনি ওই ফ্রেজার টাউনে থাকতেন। সব শুনে টুনে বুঝছেন মিস্টার সেনগুপ্ত, মনে হচ্ছে আমাদের ওই পিকনিক জাতীয় একটা কিছু করে ফেরত আসতে হবে। অনিকেন্দ্র তাসটা এনে ভালোই করেছে।
ব্যাঙ্গালোরের পরিষ্কার প্রশস্ত রাস্তা দিয়ে গাড়ি করে যেতে যেতে বারবারই মনে হচ্ছিল যে শহরটা এতই অদ্ভুত রে যে এখানে একটা হানাবাড়ির অস্তিত্বই কল্পনা করাই কঠিন। কিন্তু তারপরেই আবার মনে পড়ে যাচ্ছিল ব্রাউন সাহেবের ডায়েরির কথা। লোকে নেহাত পাগল না হলে ডায়েরিতে আজগুবি কথা বানিয়ে লিখবে কেন? সাইমনের ভূত ব্রাউন নিজে দেখেছেন, একবার নয় অনেকবার। সে ভূত কি আমাদের জন্য একবার দেখা দেবে না? বিলেতে আমি কখনোই যাইনি, কিন্তু বিলেতে কটেজের ছবি বইয়ের পাতায় ঢের দেখেছি। এভারগ্রিন লজের সামনে দাঁড়িয়ে মনে হলো সত্যিই যেন ইংল্যান্ডের কোনো গ্রামাঞ্চলে একটা পুরনো পরিত্যক্ত বাড়ির সামনে এসে পড়েছি। কটেজের সামনেই ছিল বাগান। সেখানে ফুলের কেয়ারির বদলে এখন শুধুই ঘাস আর আগাছা। একটা ছোট্ট কাঠের গেট, যাকে ইংরেজিতে বলে উইকেট, তার মধ্য দিয়ে বাগানে ঢুকতে হয়। সে গেটের গায়ে এক ফলকে খোদাই করে এখনো লেখা রয়েছে বাড়ির নামটা। তবে হয়তো কোনো চড়ুই ভাতির দলেরই কেউ রসিকতা করে এভারগ্রিন কথাটার আগে একটা এন জুড়ে দিয়ে সেটাকে নেভারগ্রিন করে দিয়েছে। আমরা গেট দিয়ে ঢুকে বাড়ির দিকে এগোলাম। চারিদিকে অজস্র গাছপালা, ইউক্যালিপটাসও গোটা তিনেক রয়েছে দেখলাম। আর যা গাছ আছে তার অনেকগুলোরই নাম আমার জানা নেই, চোখেও দেখিনি এর আগে কোনোদিন। ব্যাঙ্গালোরের জলমাটির নাকি এমনই গুণ যে সেখানে যে কোনো দেশের যে কোনো গাছই বেঁচে থাকে। কটেজের সামনে একটা টালির ছাউনি দেওয়া পোর্টিকো, তার বাঁকা থামগুলো বেয়ে লতা উঠেছে উপরের দিকে। ছাউনির অনেক টালি নেই, ফলে ফাঁক দিয়ে আকাশ দেখা যায়। সামনের দরজার একটা পাল্লা ভেঙে কাত হয়ে আছে। বাড়ির সামনের দিকের দরজা জানলার কাঁচ অধিকাংশই ভাঙা। দেওয়ালের ওপর শ্যাওলা ধরে এমন অবস্থা হয়েছে যে বাড়ির আসল রংটা যে কি ছিল তা আজ আর বোঝার উপায় নেই। দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢুকলাম আমরা। ঢুকেই একটা প্যাসেজ, পিছন দিকে একটা ভাঙা দরজার ভেতর দিয়ে একটা ঘর দেখা যাচ্ছে। আমাদের ডাইনে আর বাঁয়েও ঘর। ডান দিকেরটাই বেশি বড় বলে মনে হলো। আন্দাজে বুঝলাম এটাই হয়তো বৈঠকখানা ছিল। মেঝেতে বিলিতি কায়দায় কাঠের তক্তা বসানো, তার কোনোটাই প্রায় আজ আর আস্ত নেই। সাবধানে পা ফেলতে হয় এবং প্রতি পদক্ষেপে খুঁটখাট খচখচ শব্দ হয়। আমরা ঘরটাতে ঢুকলাম। বেশ বড় ঘর, ফার্নিচার না থাকাতে আরো খাঁ খাঁ করছে। পশ্চিম আর উত্তর দিকে জানলার সারি, একদিকের জানলা দিয়ে গেট সমেত বাগান, আর অন্য দিক দিয়ে গাছের সারি দেখা যাচ্ছে। এরই একটাতে কি বাজ পড়েছিল, আর সাইমন দাঁড়িয়েছিল সেই গাছের নিচে। তৎক্ষণাৎ মৃত্যু ভাবতেই গাটা ছমছম করে উঠল। এবার দক্ষিণ দিকের জানলাবিহীন দেয়ালের দিকে চাইলাম। বাঁকোণে ফায়ারপ্লেস। এই ফায়ারপ্লেসের পাশেই ছিল সাইমনের প্রিয় চেয়ারখানা। ঘরের সিলিংয়ের দিকে চাইতেই চোখে পড়ল ঝুল আর মাকড়সার জাল। এককালে সুদৃশ্য এভারগ্রিন লজের অবস্থা এখন খুবই শোচনীয়। মিস্টার ব্যানার্জি প্রথম দিকে লালা করে বিলিতি সুর ভাঁজছিলেন, এখন নতুন করে পাইপ ধরিয়ে বললেন, কি খেলা আসে আপনাদের? ব্রিজ না পোকার না রামে? অনেক হাতের জিনিসপত্র মেঝেতে সাজিয়ে চাদরটা বিছিয়ে মাটিতে বসতে চাচ্ছিল। এমন সময় একটা শব্দ কানে এলো। অন্য কোনো ঘরে কেউ জুতো পায়ে হাঁটছে। অনেকের দিকে চেয়ে দেখলাম সে ফ্যাকাশে হয়ে গিয়েছে। পায়ের শব্দটা থামলো। মিস্টার ব্যানার্জি হঠাৎ মুখ থেকে পাইপটা নামিয়ে নিয়ে বাজ খাই গলায়
চেঁচিয়ে উঠলেন। ইজ এনিবডি দেয়ার? সঙ্গে সঙ্গে আমরা তিনজন প্যাসেজের দিকে এগোলাম। অনেক আলতো করে আমার কোটের আস্তিনটা ধরে নিয়েছে। এবার জুতোর শব্দটা আবার শুরু হলো। আমরা বাইরের প্যাসেজে গিয়ে পড়তেই ডান দিকের ঘরটা থেকে একটা ভদ্রলোক বেরিয়ে এসে সামনে আমাদের দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন। লোকটি ভারতীয়, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়িগোঁফ সত্ত্বেও ইনি যে ভদ্র এবং শিক্ষিত তাতে কোনো সন্দেহ নেই। ভদ্রলোক বললেন, হ্যালো, আমার নাম ভেঙ্কটেশ। আই এম আ পেইন্টার। আপনারা কি এই বাড়ির মালিক না খদ্দের? ব্যানার্জি হেসে বললেন, দুটোর একটাও না, আমরা এমনি ঘুরতে ঘুরতে এসে পড়েছি। আই সি। আমি ভাবছিলাম এই বাড়িটা যদি পাওয়া যেত তাহলে আমার কাজের জন্য একটা স্টুডিও হতে পারত। না, ভাঙা চোরায় আমার আপত্তি নেই। মালিক কে জানেন না বোধহয়? আগে না, সরি, তবে আপনি কর্নেল মার্সারের ওখানে খোঁজ করে দেখতে পারেন। ওই সামনের রাস্তার ধারে বাঁদিকে চলে যাবেন, মিনিট 5 হাঁটা পথ। ওকে, থ্যাংক ইউ বলে মিস্টার ভেঙ্কটেশ বেরিয়ে চলে গেলেন। গেট খোলার এবং বন্ধ করার শব্দ পাওয়ার পর ব্যানার্জি আবার তার অট্টহাসি হেসে বললেন, মিস্টার সেনগুপ্ত, ইনি নিশ্চয়ই আপনার ওই সাইমন বা ওই জাতীয় কোনো ভূতটুত নন। সবে মাত্র 5:15, এর মধ্যেই আপনি ভূতের আশা করেন কি করে? হ্যাঁ, আর ইনি ভূত হলেও 19বিংশ শতাব্দীর নিশ্চয়ই নন, কারণ তাহলে পোশাকটা অন্যরকম হতো কি না। আমরা ইতিমধ্যে বৈঠকখানায় ফিরে এসেছি। অনেক মাটিতে পাতা চাদরের ওপর বসে বলল, মিথ্যে কল্পনার প্রশ্রয় দিয়ে নার্ভাসনেস বাড়ানো, তার চেয়ে তাস হোক। আগে মোমবাতি খান কতক জ্বালাও দেখি, এখানে ঝপ করে সন্ধে নামে। দুটো মোমবাতি জ্বালিয়ে কাঠের মেঝেতে দাঁড় করিয়ে ফ্লাক্সের ঢাকনিতে কফি ঢেলে তিনজনে পালা করে খেয়ে নিলাম। একটা কথা আমার কিছুক্ষণ থেকে মনে আসছিল, সেটা আর না বলে পারলাম না। ভূতের নেশা যে আমার ঘাড়ে কিভাবে চেপেছে সেটা আমার এই কথা থেকেই বোঝা যাবে। ব্যানার্জিকে উদ্দেশ্য করে বললাম, আপনি বলেছিলেন কর্নেল মার্সার এ বাড়ির ফার্নিচার কিছু কিনেছেন। তিনি যদি এতই কাছে থাকেন তাহলে তাঁর বাড়ি গিয়ে একটা জিনিসের খোঁজ করে আসা যায় কি? কে জিনিস? একটা বিশেষ ধরনের হাই ব্যান্ড চেয়ার। অনেক যেন একটু বিরক্ত হয়েই বলল, কেন বলতো? হঠাৎ এখন হাই ব্যাক চেয়ারের খোঁজ করে কি হবে? না মানে ব্রাউন সাহেব বলেছেন ওটা নাকি সাইমনের খুব প্রিয় চেয়ার ছিল। সে ভূত হয়েও ওটাতেই এসে বসতো। ওটা থাকতো ওই যে ওই 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 ফায়ার প্লেসটার পাশে। হয়তো ওটা ওখানে এনে রাখতে পারলে। তুই ব্যানার্জি সাহেবের ওই মরিস গাড়িতে করে হাই ব্যাক চেয়ার নিয়ে আসবি, নাকি আমরা তিনজনে ওটাকে কাঁধে করে আনবো? তোর কি মাথা খারাপ হয়েছে? ব্যানার্জি এবার হাত তুলে আমাদের দুজনকেই থামিয়ে দিয়ে বললেন, কর্নেল মার্সার যে কিনেছেন তার মধ্যে ওরকম চেয়ার নেই, এটা আমি জানি। তার বাড়িতে আমার যথেষ্ট যাতায়াত আছে, ওটা থাকলে আমার ঠিক চোখে পড়তো। আমি যতদূর জানি উনি কিনেছিলেন দুটো বুককেস, দুটো অয়েল পেন্টিং, খান কতক ফুলদানি, আর ওই সেলফে সাজিয়ে রাখার জন্য গোটা কতক ওই শখের জিনিস, যাকে ওই আর্ট অবজেক্টস বলে। আমি দমে গেলাম। অনেক তাস বার করে শাফল করতে আরম্ভ করেছে। ব্যানার্জি বললেন, রামি হোক, আর এসব খেলা জমে ভালো যদি পয়সা দিয়ে খেলা যায়। বাইরে আপনাদের আপত্তি আছে কি? মোটেই না, তবে আমি ব্যাংকের সামান্য চাকুরে, বেশি হারবার সামর্থ্য আমার নেই। বাইরে দিনের আলো ম্লান হয়ে এসেছে। আমরা খেলায় মন দিলাম। আমার তাসের ভাগ্য কোনো দিনই ভালো না, আজও তার ব্যতিক্রম লক্ষ্য করলাম না। আমি জানি অনেক মনে মনে নার্ভাস হয়ে আছে, সুতরাং সে জিতলে পরে আমি অন্তত একটু নিশ্চিন্ত হতাম। কিন্তু তারও কোনো লক্ষণ দেখলাম না। কপাল ভালো একমাত্র মিস্টার ব্যানার্জির। গুনগুন করে বিলিতি সুর ভাঁজছেন।
আর দানের পর দান জিতে চলেছেন। খেলতে খেলতে নিস্তব্ধতার মধ্যে একবার একটা বেড়ালের ডাক শুনলাম। তার ফলে আমার মনটা আরও যেন একটু দমে গেল। হানাবাড়িতে বেড়ালেরও থাকা উচিত নয়। কথাটা বলতেই ব্যানার্জি হেসে বললেন, বাট ইট ওয়াজ আ ব্ল্যাক ক্যাট। প্যাসেজ দিয়ে হেঁটে গেল। ব্ল্যাক ক্যাট তো ভূতের সঙ্গে বেশ ভালোই যায়, তাই না? খেলা চলতে থাকলো। বেশ কিছুক্ষণের জন্য একবার মাত্র একটা অজানা পাখির কর্কশ ডাক ছাড়া আর কোনো শব্দ, দৃশ্য বা ঘটনা আমাদের একাগ্রতায় বাধা পড়তে দেয়নি। ঘড়িতে 6:30। বাইরের আলো নেই বললেই চলে। আমি একটু ভালো তাস পেয়ে পরপর 2 বার জিতেছি। আর এক রাউন্ড রামিও হয়ে গিয়েছে ইতিমধ্যে। এমন সময় হঠাৎ একটা অস্বাভাবিক শব্দ কানে এলো। কে যেন বাইরে দরজায় টোকা মারছে। আমাদের 3 জনেরই হাত তার শুদ্ধ নিচে নেমে এলো। অনিক এবার আরো ফ্যাকাশে। আমার বুকের ভেতরটা মৃদু কম্পন শুরু হয়েছে। কিন্তু ব্যানার্জি দেখলাম সত্যিই ঘাবড়াবার লোক নন। হঠাৎ নিস্তব্ধতা ভেদ করে তার বাঁচ খায় গলায় চেঁচিয়ে উঠলেন, হু ইজ ইট? আবার দরজায় টোকা পড়ল। ব্যানার্জি তদন্ত করার জন্য তড়াক করে উঠে পড়লেন। আমি ধপ করে ভদ্রলোকের প্যান্টটা ধরে চাপা গলায় বললাম, একা যাবেন না। 3 জনে একসঙ্গে ঘর থেকে বেরোলাম। প্যাসেজে এসে বাঁ দিকে চাইতেই দেখলাম দরজার বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে। তার পরনে স্যুট ও হাতে একটা লাঠি। অন্ধকারে তাকে চেনার কোনো উপায় নেই। অনেক আবার আস্তিন চেপে ধরল, এবার আরও জোরে। ওর অবস্থা দেখেই বোধ হয় আমার মনে আপনা থেকে একটা সাহসের ভাব এলো। ব্যানার্জি ইতিমধ্যে আরও কয়েক পা এগিয়ে গিয়ে হঠাৎ চেঁচিয়ে উঠলেন, ও হ্যালো ডক্টর লার্কিন, আপনি এখানে? তোমার মরিস গাড়িখানা দেখলাম বাইরে। তারপর দেখি বাড়ির জানলা দিয়ে মোমবাতির আলো দেখা যাচ্ছে। তাই ভাবলাম একবার ঢু মেরে দেখে যাই তুমি কি পাগলামি করছো এ পুরো বাড়ির ভিতরে। আমার এই যুবক বন্ধু দুটির একটু উদ্ভট ধরনের অ্যাডভেঞ্চারের শখ। বললো ওই এভারগ্রিন লজে বসে তাস খেলবে, তাই আর কি। ভেরি গুড, ভেরি গুড। যুবা বয়সটাই তো এই ধরনের পাগলামির সময়। আমরা বুড়োরা কেবল নিজেদের বাড়ির কাউচে বসে রোমন্থন করি। ওয়েল ওয়েল, হ্যাভ এ গুড টাইম। লার্কিন সাহেব হাত তুলে গুড বাই করে লাঠি ঠক ঠক করতে করতে চলে গেলেন। তার সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার ভূতের আশা পরিত্যাগ করতে হলো। কি আর করি, আবার তাসে মনোনিবেশ করলাম। প্রথম দিকে প্রায় 4.5 টাকার মতো হারিয়েছিলাম। গত আধ ঘন্টায় তার খানিকটা ফিরে পেয়েছি। সাইমনের ভূত না দেখলেও শেষ পর্যন্ত তাসে কিছু জিতে বাড়ি ফিরতে পারলেও আজকের আউটিংটা কিছুটা সার্থকই হয়। ঘড়ির দিকে মাঝে মাঝেই চোখটা চলে যাচ্ছিল। আসল ঘটনাটা কখন ঘটেছিল তার টাইম আমার জানা আছে। ব্রাউন সাহেবের ডায়েরি থেকে জেনেছিলাম যে সন্ধ্যের এই সময়টাতেই বাজ পড়ে সাইমনের মৃত্যু হয়। আমি তাস বাটছি, মিস্টার ব্যানার্জি তার পাইপে আগুন ধরাচ্ছেন। অনেক সবে মাত্র স্যান্ডউইচ খাবার মতলবে প্যাকেটটাতে হাত লাগিয়েছে। এমন সময় তার চোখের চাহনিটা মুহূর্তের মধ্যে বদলে গিয়ে সঙ্গে সঙ্গে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আড়ষ্ট হয়ে গেল। তার দৃষ্টি দরজার বাইরে প্যাসেজের দিকে। বাকি 2 জনের চোখও স্বভাবতই সেদিকে চলে গেল। যা দেখলাম তাতে আমারও কয়েক মুহূর্তের জন্য গলা শুকিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। বাইরে প্যাসেজের অন্ধকারের মধ্যেও একজোড়া জ্বলন্ত চোখ আমাদের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। ফসফরাসের মতো ফিকে সবুজ আর হলদে মেশানো একটা আভা এই নিষ্পলক চাহনিতে।
মিস্টার ব্যানার্জির ডান হাতটা ধীরে ধীরে তার কোটের ভেস্ট পকেটের দিকে চলে গেল। আর ঠিক সেই মুহূর্তে যেন ম্যাজিকের মতো আমার কাছে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গিয়ে আমার মন থেকে সমস্ত ভয় দূর করে দিল। বললাম, আপনার পিস্তলের দরকার নেই মশাই, এটা সেই কালো বেড়ালটা। আমার কথায় অনেকও যেন ভরসা পেল। ব্যানার্জি পকেট থেকে তার হাত বার করে চাপা গলায় বললেন, হাউ রিডিকিউলাস। এবার জ্বলন্ত চোখ দুটো আমাদের ঘরের দিকে এগিয়ে এলো। চৌকাঠ পেরোতেই মোমবাতির আলোতে প্রমাণ হলো আমার কথা, এটা সেই কালো বেড়ালটাই বটে। চৌকাঠ পেরিয়ে বেড়ালটা বাঁ দিকে ঘুরল। আমাদের দৃষ্টি তার সঙ্গে সঙ্গে ঘুরছে, তাকেই অনুসরণ করছে। এবার এবার আমাদের তিনজনের গলা দিয়ে একসঙ্গে একটা শব্দ বেরিয়ে পড়ল। আচমকা বিস্ময়ের ফলে যে শব্দ আপনা থেকেই মানুষের মুখ থেকে বেরোয়, সেই শব্দ। এই শব্দের কারণ আর কিছুই নয়, আমরা যতক্ষণ তন্ময় হয়ে তাস খেলেছি তারই ফাঁকে কিভাবে কোত্থেকে জানি একটা গাঢ় লাল মখমলে মোড়া হাই ব্যান্ড চেয়ার এসে ফায়ার প্লেসের পাশে জায়গা করে নিয়েছে। অমাবস্যার রাতে অন্ধকারের মধ্যে কালো বেড়ালটা চেয়ারটার দিকে নিঃশব্দে এগিয়ে গেল। তারপর এক মুহূর্ত সেটার সামনে দাঁড়িয়ে একটা নিঃশব্দ লাফে সেটার ওপর উঠে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে পড়ল। আর সেই মুহূর্তে একটা অদ্ভুত শব্দ শুনে আমার রক্ত হিম হয়ে গেল। কোনো এক অশরীরী বৃদ্ধের খিলখিলে হাসির ফাঁকে ফাঁকে বারবার উচ্চারিত হচ্ছে, সাইমন, সাইমন। আর তার সঙ্গে সঙ্গে ছেলে মানুষই খুশি হওয়া হাততালি। You're back. You're back, Simon. একটা আর্তনাদ শুনে বুঝলাম অনিক অজ্ঞান হয়ে গিয়েছে। আর মিস্টার ব্যানার্জি তিনি অনিককে কোলপাজা করে রুদ্ধশ্বাসে প্যাসেজ দিয়ে দরজার দিকে ছুটছেন। আমিও আর থাকতে পারলাম না। তাস, মোমবাতি, ফ্লাক্স, চাদর, স্যান্ডউইচ সব পড়ে রইল। দরজা দিয়ে পেরিয়ে মাঠ পেরিয়ে গেট পেরিয়ে ব্যানার্জির মরিস মাইনার। বাড়ি থেকে বেরিয়ে আসার পরও এখনো সেই সাহেবের গলার অপার্থিব কণ্ঠস্বর ভেসে আসছে, Simon, 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 come here, Simon. You are back. ভাগ্যে ব্যাঙ্গালোরের রাস্তায় লোকের চলাচল কম, নইলে আজ একটি মাত্র পাগলা গাড়ির পাগলা ছুটে কটা লোক যে জখম হতে পারত তা ভাবলেও গায়ে কাটা দেয়। অনেকের জ্ঞান গাড়িতেই ফিরে এসেছিল, কিন্তু তার মুখে কোনো কথা নেই। প্রথম কথা বললেন মিস্টার ব্যানার্জি। অনেকের বেয়ারার হাত থেকে ব্র্যান্ডির গ্লাসটা ছিনিয়ে নিয়ে এক ঢোকে অর্ধেকটা নামিয়ে দিয়ে ঘর করে চাপা গলায় বললেন, So Simon was a cat. আমার নিজেরও কিছু বলার অবস্থা নেই, কিন্তু আমার মন তার কথায় সায় দিল। সত্যি ব্রাউন সাহেবের বুদ্ধিমান, খামখেয়ালি, অভিমানী, অনুগত আদরের সাইমন, যার মৃত্যু হয় বজ্রাঘাতে আজ থেকে 113 বছর আগে, সেই সাইমন ছিল আমাদের আজকের দেখা একটি কালো পোষা বেড়াল। শুনলেন সত্যজিৎ রায় রচিত ব্রাউন সাহেবের বাড়ি। গল্পের সূত্রধার আমি অরিজিৎ, গল্প পাঠে সৌম্যজিৎ, অনিকের কণ্ঠে সৌম্য, মিস্টার ব্যানার্জির চরিত্রে লেট অরিজিৎ ব্যানার্জি, ভেঙ্কটেশের চরিত্রে অঞ্জন, ডক্টর লার্কিন ও ব্রাউন সাহেবের কণ্ঠে হেনড্রিক্স রে, পর্ব পরিচালনা, আবহ ও ধ্বনি পরিকল্পনায় অ্যাস্টেরিক্স, নাট্য রূপান্তর মুনমুন রায়, প্রচ্ছদ নির্মাণে অভিজিৎ ঘোষ এবং দ্য র পিক্সেল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানান।
আমাদের এগিয়ে চলতে সাহায্য করুন শুধুমাত্র একটি সাবস্ক্রাইবের মাধ্যমে। আমরা খুব তাড়াতাড়ি ফিরছি আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে, ঠিক রাত 10টায় শুধুমাত্র লাইভ স্টুডিও ক্যাফেতে। তাই শুনতে থাকুন লাইভ স্টুডিও ক্যাফে। স্টে টিউনড অ্যান্ড হ্যাপি লিসেনিং। থ্যাংক ইউ।